1996 সালের একটি গ্রাম যেখানে বিনোদনের একমাত্র মাধ্যম হলো একটি কাঠের ক্যাবিনেটে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। আর সেই টিভিকে ঘিরেই এই গ্রামবাসীদের যত আয়োজন। কিন্তু হঠাৎ করে সেই সাথের টিভিটাই যদি উধাও হয়ে যায় তাহলে কি হবে? কিন্তু সেই টেলিভিশনটা কোথায় গেল, কে নিয়ে গেল, এর পেছনের রহস্য কি? গ্রামবাসী উঠে পড়ে লেগে যায় সেই রহস্যের সমাধান করতে। কিন্তু শেষ পর্যন্ত যা বের হয়ে আসে, গ্রামবাসী সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তো শেষ পর্যন্ত কি হয়েছিল, আর সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনটা কি খুঁজে পাওয়া গিয়েছিল? সেই সব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলছি 2026 সালের নতুন তেলুগু মুভি থিমারাজুপল্লী টিভি নিয়ে। এই মুভি শুধু নস্টালজিয়া নয়, এই সিনেমার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর গ্রামের ভেতরের রাজনীতি। তো আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই থিমারাজুপল্লী নামের একটি গ্রামকে দেখানো হয়। ছোট্ট এই গ্রামটা শান্ত গ্রাম, আর সেই গ্রামেরই তিনজন লোক কোথাও সাইকেল দিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় তাদের অপরদিকে আরও একটা সাইকেল যাচ্ছে, এবং সেটা খুব দ্রুত। আর সেই সাইকেলটা ছিল সতীশের। কৌতূহলের বশে তারা সাইকেল থামিয়ে লাইট মেরে দেখতে থাকে সেটাকে। একজন বলে, আরে এটা তো সতীশের মতো দেখা যাচ্ছে। অন্য একজন বলে, আমার কাছেও সেটাই মনে হচ্ছে। আর ওকে একেবারেই সুবিধার লোক মনে হয় না, কারণ এই গ্রামে যত চুরি হয় সবকিছুর পেছনে ওই রয়েছে। ওর কাজ সবসময় সন্দেহজনক। অন্য একজন বলে, যাই হোক, চলো আমরা আমাদের কাজে চলে যাই। সতীশকেও দেখা যায় তাদের থেকে আরো জোরে সাইকেল চালাচ্ছিল। একটা সময় সে একটা জায়গায় চলে আসে, আর সেখান থেকে একটা ছাগল চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলাতেই সেই গ্রামেরই মন্দিরকে দেখানো হয়। এই গ্রামে ছোট্ট একটা মন্দির রয়েছে। এই মন্দিরে আবার একজন পুরোহিত রয়েছে, আর এই গ্রামের সবাই এই মন্দিরকে অনেক বেশি ভক্তি করে। যদি এই গ্রামের কেউ প্রবলেমে পড়ে বা কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন তারা চলে আসে এই মন্দিরের কাছে। তারা প্রার্থনা করে সেটার সমাধান চাওয়ার জন্য, আর সেই মন্দিরের দেবী সেই পুরোহিতের উপরে ভর করে এবং তাদের সেই সমস্যার সমাধান দেয়। ঠিক তেমনি আজকে দেখা যায় রাজাপ্পাকে সেই মন্দিরের সামনে বসে প্রার্থনা করতে। আসলে এই রাজাপ্পার বিয়ের বয়সটা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। এতে রাজাপ্পার অনেক টেনশনে পড়ে গিয়েছিল, আর তাই সে চলে এসেছে এই মন্দিরে। সে প্রার্থনা করছে যে তার বিয়েটা কবে হবে, কি করলে তার বিয়ে হবে। তখনই দেখা যায় সেই দেবী পুরোহিতের উপরে ভর করে, আর রাজাপ্পাকে জানায় সামনের উৎসবে তুমি মন ভরে অন্নদান করো, সবাইকে খাও, দেখবে তোমার বিয়ে হয়ে যাবে। কথা শুনে রাজাপ্পা অনেক খুশি হয়ে যায়, কারণ উৎসবের আর বেশি দিন বাকি নেই। আর এর মধ্যেই যদি তার বিয়েটা হয়ে যায় তাহলে ভালোই হয়। এই জন্য রাজাপ্পা দেবীকে বলে, অবশ্যই এবারের উৎসবে আমি অনেক ভালো করে অন্নদান করব। এরপরেই দেখা যায় সেই গ্রামে একটা সালিশ বসেছিল, অর্থাৎ বিচার বসেছিল। এই গ্রামের রাজাপ্পার সাথে রামচন্দ্রের একটু বিরোধ ছিল। বিরোধের কারণটা একেবারেই অদ্ভুত। এই গ্রামে যত ধরনের আধুনিক টেকনোলজি রয়েছে, অর্থাৎ নতুন যেসব জিনিস প্রথমে এসেছে সেই সবকিছুই রামচন্দ্র ব্যবহার করেছে বা কিনেছে। যেমন সাইকেল কেনা, গাড়ি কেনা, রেডিও কেনা, সবকিছুই রামচন্দ্রই করত। আর এই জন্য এলাকায় তার অন্যরকম একটা সম্মান রয়েছে, সবাই তাকে আলাদাভাবে মূল্যায়ন করে। কিন্তু বেশ কিছু বছর আগে এই রাজাপ্পাই রামচন্দ্রের আগে এই গ্রামের সর্বপ্রথম আধুনিক ঘর দেয়, অর্থাৎ নতুন সিলিংয়ের ঘর, যেটা নতুন বের হয়েছে। আর সেই থেকেই রামচন্দ্র রাজাপ্পাকে একেবারেই দেখতে পারত না, কারণ রামচন্দ্রের যে সম্মানটা ছিল সেটা রাজাপ্পা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কয়েকদিন পরেই সেই গ্রামে শিবরাত্রি। দেখা যায় গ্রামের মানুষ সেই উৎসবের আয়োজন করতেই উঠে পড়ে লেগেছিল, রাত দিন কাজ করছিল। এরপরেই দেখা যায় গ্রামের মানুষেরা সতীশকে কিছু কিছু করে টাকা দিচ্ছিল। কিন্তু কেন? কারণ হচ্ছে এই শিবরাত্রির অনুষ্ঠানের রাতের বেলায় তারা সেখানে টিভিতে মুভি দেখবে, আর এই জন্য সবাই কিছু কিছু টাকা দেয় সতীশকে, যে সব টাকা মিলিয়ে সতীশ গ্রামের টিভি এবং ভিসিআর ভাড়া নিয়ে আসবে। এদিকে দেখা যায় সতীশ চলে আসে রাজাপ্পার বাড়িতে। আসলে রাজাপ্পার একটা ছোট বোন ছিল, যার নাম ছিল শারদা। শারদা আর সতীশ তারা একে অপরকে ভালোবাসত। সতীশ যখনই সময় পেত আর শারদার বাসা খালি থাকতো, সেখানে তারা যে গল্পগুজব করত। এরপরেই সতীশকে দেখা যায় অন্য একটি গ্রামে চলে আসে। সেখানে সে একটি দোকানে চলে আসে, কুমারের দোকান। আর এই কুমারের টিভির দোকান ছিল, যার ফলে আশেপাশের সব গ্রাম এবং তার গ্রামের মানুষরা সবাই কুমারকে টিভি কুমার বলে ডাকত। সতীশ সেই কুমারের দোকান থেকেই একটা টিভি
ভিসিআর আর ক্যাসেট ভাড়া নিয়ে আসে তার গ্রামে। এছাড়া গ্রামবাসীরা টাকা দেওয়ার পরে যেসব ছবি দেখার ডিমান্ড করেছিল সতীশ ঠিক সেই ছবিগুলোই ভাড়ায় নিয়ে আসে এবং তার গ্রামে ফিরে আসে। দেখা যায় সতীশের গ্রামে ফিরতে রাত হয়ে যায় আর একটা গাছের নিচে গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছিল মুভি দেখার জন্য। সেখানে টিভি কুমারও এসেছিল। টিভি কুমার সেখানে টিভির সব কানেকশন সেট করে দেয় আর তাদের পছন্দের মুভি চালিয়ে দেয়। এখানে দেখা যায় রাজাপ্পা এবং রামচন্দ্র দুজনেই দুই দিকে আলাদাভাবে চেয়ারে বসেছিল আর তারা একে অপরকে একেবারেই দেখতে পারত না। এছাড়া পুরো গ্রামবাসী নিচে বসলেও শুধু রাজাপ্পা আর রামচন্দ্র তারাই চেয়ারের ওপরে বসেছিল, কারণ এই গ্রামে তাদের সম্মানটাই আলাদা। মুভি চলতে শুরু করে, পুরো গ্রামবাসী সেখানে মনোযোগ দিয়ে সেই ছবি দেখছিল। এছাড়া আশেপাশের গ্রাম থেকেও কয়েকজন ছেলেরাও আসে মুভি দেখার জন্য। মুভি দেখার একটা সময় রাজাপ্পার বাবার হিচকানি উঠে, যার ফলে রাজাপ্পা তার বোন শারদাকে বলে পানি নিয়ে আসার জন্য। এদিকে শারদা যখন পানি আনার জন্য উঠে যায় তখনই সতীশ তাকে আড়াল থেকে দেখতে পায়। সতীশ এরপরেই শারদার কাছাকাছি চলে আসে। আসলে পুরো গ্রামবাসী এখন ছবি দেখায় ব্যস্ত আর এই সুযোগে তাই একটু প্রাইভেসি পাবে, একসাথে কথা বলতে পারবে। এই জন্যই সতীশ চলে এসেছিল শারদার কাছে। পুরো গ্রামবাসী যখন তাদের পছন্দের মুভির লিস্ট দিয়েছিল, শারদাও সেখানে তার মুভির একটি নাম দিয়েছিল সতীশের কাছে। সতীশ সেই ব্যাপারে শারদার সাথে কথা বলে এবং কথা বলতে বলতে শারদার একটু কাছে চলে আসে। শারদা বলছিল ছেড়ে দাও, যে কেউ দেখে ফেলবে, আর দেখে ফেললেই আমাদের দেখা হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। সতীশ বলে টেনশন করো না, পুরো গ্রামবাসী এখন ছবি দেখা নিয়ে ব্যস্ত, এখানে কেউ আসবে না। এরপরে সতীশ শারদাকে আরো বলে তুমি যে মুভিটার কথা বলেছিলে সেটার ক্যাসেট আমি নিয়ে এসেছি, সেটা আমার কাছ থেকে নিতে হলে কালকে অন্নদানের পরে পাহাড়ের চূড়ায় এসে আমার সাথে দেখা করো, সেই ক্যাসেটটা আমি তোমাকে দিয়ে দেব, তুমি একা একা বসে সেটা দেখতে পারবে। তখনই দেখা যায় অন্য গ্রাম থেকে আরো 3 জন ছেলে এসেছিল ছবি দেখার জন্য, কিন্তু তারা সতীশ এবং শারদাকে একটু ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে আর এতেই তারা সেখানে ইপটিজিং করতে থাকে, শারদাকে নিয়ে উস্কানিমূলক কথা বলতে থাকে। আর এটা যখন সতীশ শুনতে পায় সে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে সেই 3 জনকেই সেখানে মারতে শুরু করে। সেই 3 জন মার খেয়ে অবশেষে সেখান থেকে চলে যায়। তাদেরও কিছু করার ছিল না, গ্রামটা সতীশের। সতীশ একবার ডাক দিলে পুরো গ্রামবাসী এখানে হাজির হয়ে যাবে, যার ফলে বাধ্য হয়ে তারা মার খেয়ে সেখান থেকে চলে আসে। এইদিকে পরের দিন সকালবেলায় সেই রামচন্দ্রের কাছে চলে আসে টিভি কুমার আর জানায় গতকাল রাতে সে যে ক্যাসেটগুলো নিয়ে এসেছিল তার মধ্যে একটা ক্যাসেট চুরি হয়ে গেছে। এটা শুনে রামচন্দ্র অবাক হয়ে যায়, গ্রামে তো টিভি নেই, তাহলে ক্যাসেটকে চুরি করবে? যাই হোক, যেহেতু গ্রামে একটা উৎসব আর বিষয়টা নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেই জন্য টিভি কুমারকে রামচন্দ্র সেই ক্যাসেটের টাকা দিয়ে দেয়। আর তখনই আমরা জানতে পারি সেই ক্যাসেটটা আসলে সতীশ চুরি করেছিল। শারদা আসলে যে মুভিটার কথা বলেছিল সতীশ সেখান থেকে সেই মুভিটা চুরি করে নিয়ে শারদাকে দিয়েছিল আর কুমার সেটার কথাই বলছে। এরপরেই অন্নদানের অনুষ্ঠান হয়, যেখানে দেখা যায় সেই গ্রামের প্রত্যেক বছর রাজাপ্পাই অন্নদান করত। সেখানে অন্নদানের সময় দেখা যায় সিদ্ধায়াকে, আর এই সিদ্ধায়াও শারদাকে অনেক পছন্দ করত, সবসময় চাইতো তাকে বিয়ে করবে। এই সিদ্ধায়া একজন লোফার টাইপের ছেলে, সবসময় বাজে বকতো, বানিয়ে বানিয়ে বলতো। এদিকে দেখা যায় অন্নদানের পরে শারদা চলে আসে সেই পাহাড়ের উপরে, সেখানে সতীশও চলে আসে আর তার পছন্দের মুভির সেই ক্যাসেটটা দেয়। এতে সে প্রচন্ড খুশি হয়ে যায়। সতীশ শারদাকে সেই মুভির ব্যাপারে বলতে থাকে। মুভির নাম ছিল আনারি। এই মুভিটা অনেক বেশি সুন্দর, সেটাই সতীশ শারদাকে বলছিল। এদিকে দেখা যায় সেই দেবীর কথা মতো রাজাপ্পা অন্নদানের অনুষ্ঠান শেষ করে একটা মেয়ে দেখতে চলে যায় তার পরিবার নিয়ে। সেখানে রাজাপ্পা অনেক ভয়ে ভয়ে ছিল। দেখা যায় রাজাপ্পা এবার যে মেয়েটিকে দেখতে গিয়েছিল তার নাম ইলাম্মা। রাজাপ্পা আর ইলাম্মা প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলে আর দেখা যায় দুই পরিবারের সম্মতিতেও মিলে যায়। আর এতে করে রাজাপ্পা আর ইলাম্মার বিয়ে ঠিক হয়ে যায়। কয়েকদিন পরে বিয়েটাও হয়ে যায়। রাজাপ্পা অনেক বেশি খুশি ছিল, অবশেষে সে বিয়ে করতে পেরেছে। সে ইলাম্মাকে অনেক ভালোবাসত। অন্যদিকে দেখা যায় ইলাম্মাও রাজাপ্পাকে অনেক বেশি ভালোবাসত। এই রাজাপ্পার একটা মুদির দোকান ছিল আর তাতে রাজাপ্পা খুব সচ্ছলভাবে তার জীবনটা কাটিয়ে দিচ্ছিল। বিয়ের বেশ কয়েকদিন চলে যায়। এরপরে হঠাৎ করে একদিন রাজাপ্পা সেই গ্রামে একটা টিভি কিনে নিয়ে আসে। রাজাপ্পা যখন গ্রামের ভেতর দিয়ে সেই টিভি এবং টিভির বড় একটা অ্যান্টেনা নিয়ে গ্রামে প্রবেশ করে, পুরো গ্রামে হইচই পড়ে যায়। গ্রামবাসীরা একে একে রাজাপ্পার বাড়ির সামনে ভিড় করতে শুরু করে।
সবাই জিজ্ঞেস করতে থাকে টিভির দাম কত, এটা রাজাপ্পা কিভাবে করলো, এত বড় একটা কাজ করে ফেললো। সবাই রাজাপ্পার প্রশংসা করতে থাকে। রাজাপ্পা জানায় এই টিভির দাম 10,000 টাকা। ওই সময়টাতে এই টাকাটার মূল্য অনেক বেশি, যার ফলে যেহেতু রাজাপ্পা টিভি কিনেছে, গ্রামবাসীরা আবারও রামচন্দ্রের ওপরেই রাজাপ্পাকে রাখতে শুরু করে। সবাই রাজাপ্পার ব্যাপারে কথা বলতে শুরু করে। এছাড়া গ্রামবাসী টিভির চাইতে অ্যান্টেনা দেখেই বেশি অবাক হচ্ছিল, কারণ সেটা ছিল বিশাল আকারের। প্রথমত কয়েকজন গ্রামবাসী ভেবেই বসে সেটা একটা ছাতা, আর সেই কৌতূহল থেকেই সেখানে টিভি সেট করার যে টেকনিশিয়ান আসে, গ্রামবাসীরা তাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল টিভিতে ছবি কি করে আসে, তারা সেটা কি করে দেখতে পায়, এছাড়া এই অ্যান্টেনা দিয়ে ছবি কি করে আসে, অ্যান্টেনাটা আকাশের দিকে মুখ করে রাখা কেন, আর এই এত বড় ছাতাটা বাড়ি ছাদে না রেখে পাহাড়ে রাখলেও তো হয়। এই ধরনের আরো বিভিন্ন প্রশ্ন করেই যাচ্ছিল। এদিকে রামচন্দ্র যখন এই বিষয়টা জানতে পারে যে রাজাপ্পা গ্রামে প্রথমবারের মতো টিভি কিনে নিয়ে এসেছে, তার তো পুরো মনটাই খারাপ হয়ে যায়। সে কোনোভাবেই বিষয়টা মানতে পারছিল না যে রাজাপ্পা তার আগে টিভি কিনে ফেলেছে। এখন গ্রামবাসীরা সবসময় রাজাপ্পাকে নিয়েই কথা বলবে, তাহলে তার কি হবে, সে কি করবে? এদিকে দেখা যায় রাজাপ্পার বাড়িতে টিভি আনার পরে সেই বাড়িটা যেন একটা উৎসবে পরিণত হয়। পুরো গ্রামবাসী রাজাপ্পার বাড়ির ভেতরে বসে টিভি দেখতে শুরু করে। আর দেখা যায় যার ফলে রাজাপ্পা এবং তার পরিবারের লোকেরাই বাইরে চলে আসে। দেখা যায় সবসময় কেউ না কেউ সেই টিভির সামনে বসেই থাকতো, দিনের বেলা মুভি আর রাতের বেলা সিরিয়াল দেখতো, যার ফলে সবসময় টিভি অনই থাকতো এবং রাজাপ্পার বাড়িতে কোনো না কোনো গ্রামবাসী থেকেই যেত। প্রথম প্রথম রাজাপ্পার আর ইলাম্মার বিষয়টা ভালোই লাগে। রাজাপ্পার গ্রামে অন্যরকম একটা নাম হয়ে গেছে, আর এই বিষয়টা নিয়ে সে অনেক গর্ববোধ করত। অন্যদিকে ইলাম্মাও অনেক বেশি গর্ববোধ করত, কারণ তার হাজবেন্ডের বাড়িতে টিভি রয়েছে আর এই গ্রামে আর কারো বাড়িতে সেটা নেই। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই টিভির কারণেই তাদের প্রাইভেসি নষ্ট হয়ে গেছে, যার ফলে তাদের বিষয়টা একেবারেই আর ভালো লাগে না। সকালবেলা যখন রাজাপ্পা কাজে যেত, অর্থাৎ দোকানে যেত, তখনও তার বাসায় গ্রামবাসীরা বসে থাকতো। রাতের বেলা যখন সে দোকান থেকে ফিরে আসতো, দেখতে পেত তখনও গ্রামবাসীরা তার ঘরে বসেই টিভি দেখছে। এমনকি ঘরে ঢোকার জন্য জায়গাটুকু পর্যন্ত নেই, মানুষকে ডিঙিয়ে ডিঙিয়ে তাকে যেতে হতো। কিন্তু এই সুযোগটা ভালোভাবে কাজে লাগায় রাজাপ্পার বাবা। তাদের বাড়িতে যেসব মানুষ টিভি দেখতে আসতো, তাদের প্রত্যেকের কাছ থেকে সে 25 পয়সা করে ভাড়া নিত। আসলে রাজাপ্পার বাবা অনেক কৃপণ টাইপের একজন লোক, আর এই জন্য সেই সব কিছু করত। এমনকি অন্নদানের পরে যে ওয়ান টাইম পাতার প্লেটগুলো ছিল, সে সেগুলো ধুয়ে রেখে দিত পুনরায় ব্যবহার করার জন্য। কিন্তু রাজাপ্পা সেগুলো একদমই পছন্দ করত না। এমনকি রাজাপ্পা যখন জানতে পারে তার বাবা গ্রামবাসীদের কাছ থেকে 25 পয়সা করে নিচ্ছে, সে তখন তার সাথে রাগ করে। এদিকে দিন দিন রাজাপ্পার গর্ব যেন তার ফ্রাস্ট্রেশনে পরিণত হচ্ছে, কারণ সে কোনোভাবেই একা একা সময় কাটাতে পারছে না তার স্ত্রীর সঙ্গে। তার ঘরটা যেন একটা বাজার হয়ে গেছে, সবসময় মানুষে ভর্তি। কখনো সে তার স্ত্রীকে একটু সময়ের জন্য কাছে পেত না। এদিকে রামচন্দ্র দিন দিন হিংসেয় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল। একদিন রাতের বেলা মদ খেতে খেতে সে তার শালাবাবুকে বলছিল, যেদিন থেকে রাজাপ্পা সেই টিভিটা কিনে এনেছে, গ্রামবাসীরা মনে হচ্ছে আমার দিকে আঙুল তুলে আমাকে দেখাচ্ছে যে আমি গরিব। রাজাপ্পার আগে আমি টিভিটা আনতে পারিনি, এই গ্রামে আমি রাজাপ্পার থেকে বড়, কিন্তু তারপরও সেই টিভিটার কারণে সবাই এখন আমার দিকেই আঙুল তুলছে। এই টিভিটার কিছু একটা করতে হবে, আমার সম্মান আমাকে ফিরে পেতেই হবে। এদিকে দেখা যায় সেই রাতের বেলায় সতীশ চলে আসে রাজাপ্পার বাড়িতে টিভি দেখার জন্য, কিন্তু বাইরেই দাঁড়িয়ে ছিল রাজাপ্পার বাবা, আর তার সাথে সিদ্ধিয়া আগেই কথা বলছিল। বোঝাই যাচ্ছিল সিদ্ধিয়া আগেই সতীশের ব্যাপারে রাজাপ্পার বাবার কান ভারী করে রেখেছিল। সে তাকে আগেই বলেছিল যে সতীশের নজর আপনার মেয়ের দিকে, ও একটা চোর, আপনার মেয়েকে ওর দিক থেকে সাবধানে রাখবেন। আর এতে রাজাপ্পার বাবা অনেক রেগে যায়, সতীশকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে রাজাপ্পাকে দেখা যায় দোকান থেকে ফিরছিল। তার বাসা থেকে মানুষদের তাড়ানোর জন্য সে এবার নতুন একটা আইডিয়া বের করেছে। সে চলে আসে বিদ্যুতের খুঁটির কাছে, আর সেখান থেকে মেন লাইনটাই অফ করে দেয়, যাতে পুরো গ্রামের বিদ্যুৎ চলে যায়, আর এতে করে অন্তত তার বাসা থেকে মানুষরা চলে আসবে। এদিকে দেখা যায় বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে রাজাপ্পার বাড়িতে থাকা যেসব মানুষরা টিভি দেখছিল, তারা সবাই হতাশ হয়ে পড়ে। রাজাপ্পা বাড়ি ফিরেই দেখতে পায় সতীশ এবং তার বাবার মধ্যে একটা ঝামেলা আর ঝগড়া চলছে। রাজাপ্পা কিছুই জানতো না, এমনিতেই তার মন মেজাজ খারাপ ছিল। তারপরে এমন একটা ঘটনা দেখে সে কোনো কিছু না জেনেই সেই ঘটনার মাঝে ঢুকে পড়ে, অর্থাৎ সতীশের সাথে ঝগড়া করতে শুরু করে। এদিকে সতীশও ছিল শর্ট টেম্পার্ড, অর্থাৎ রকচটা। তারও মেজাজ খারাপ হয়ে যায়, সেও তার সাথে ঝগড়া করে রাজাপ্পাকে একটা চড় মেরে বসে।
আর তখনই সেখানে একটা বড় ঝগড়া লাগার আশঙ্কা তৈরি হয়। তাই গ্রামবাসী দুজনকে দুই দিকে সরিয়ে দেয়। ওই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। সতীশের মনটা খারাপ ছিল। আসলে সে রাজাপ্পাকে চর মারতে চায়নি, কিন্তু সে নিজেকেও কন্ট্রোল করতে পারেনি। এদিকে রাজাপ্পাকে চর মারার পরে পুরো গ্রামবাসী সতীশের বিরুদ্ধে চলে গিয়েছিল। তাকে অনেক বাজে বাজে কথা বলছিল, এমনকি সতীশের বাবাকে নিয়েও বাজে বাজে কথা বলছিল। আর এতেই সতীশের মনটা একেবারেই ভেঙে যায়। বৃষ্টিতে ভিজে মন খারাপ করে সে আসছিল। এর একটু পরেই দেখা যায় রাজাপ্পার বাড়ির সামনে কয়েকজন লোক লুকিয়ে দাঁড়িয়েছিল। তারা আসলে চোর ছিল, আর রাজাপ্পার বাড়িতে চুরি করার উদ্দেশ্যেই তারা সেখানে এসেছিল। অন্যদিকে দেখা যায় সতীশ যখন মদ খেয়ে রাতের বেলা বৃষ্টিতে ভিজে ঘুরছিল, তখনই কয়েকজন লোক হঠাৎ করেই সতীশের ওপরে হামলা করে। তার চোখ মুখ বেঁধে তাকে মারতে শুরু করে। তারা তাকে এতটাই মারধর করে যে সতীশ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে দেখা যায় সেই চোরগুলো রাজাপ্পার বাড়ির দরজা খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই তারা মোটরসাইকেলের শব্দ শুনতে পায়। আসলে মোটরসাইকেল নিয়ে ওই দিক দিয়ে তখন রামচন্দ্র যাচ্ছিল। মোটরসাইকেলের শব্দ শুনতে পেয়ে তারা অন্য কোথাও লুকিয়ে পড়ে। যাই হোক, পরের দিন সকালবেলা ইলামা যখন ফ্রেশ হয়ে ঘরে আসে, তার চোখ পড়ে টেবিলের দিকে। সে হতবাক হয়ে যায়, কারণ সেখানে টিভিটা ছিল না। সাথে সাথে সে রাজাপ্পা এবং শারদাকে বিষয়টা জানায়। তারাও যখন দেখতে পায় সেখানে টিভিটা নেই, হতবাক হয়ে যায়। এই রুমেই তারা তিনজন ঘুমিয়েছিল। এমনকি রাজাপ্পার বাবা বাড়ির বাইরে ঘুমিয়েছিল। বাড়িতে চারজন মানুষ থাকা সত্ত্বেও এত ভারী একটা টিভি চোর কিভাবে নিয়ে গেল? টিভি চুরি হওয়ার এই খবরটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সাথে সাথে পঞ্চায়েত বসে। চুরি হওয়ার বিষয় নিয়ে রাজাপ্পা সরাসরি সতীশের দিকে আঙুল তুলে। তার দুটো কারণ ছিল। সতীশের নামে আগে থেকেই ছোটখাটো চুরির অভিযোগ ছিল। দ্বিতীয়ত, গতকাল রাতেই তার সাথে তার একটা বড়সড় ঝামেলা হয়েছে। আর এই বিষয়টা শুধু রাজাপ্পা নয়, পুরো গ্রামবাসী বিশ্বাস করে সেই টিভিটা সতীশই নিয়েছে। যার ফলে পঞ্চায়েত প্রধান সতীশের মাকে সেখানে ডাকে আর বলে, যে করেই হোক সতীশকে বলুন রাজাপ্পার টিভিটা তাকে ফিরিয়ে দেবার জন্য। তাহলে গ্রামবাসীরা এবং পঞ্চায়েত কমিটি সতীশকে মাফ করে দেবে, নয়তোবা এর পরিণাম ভালো হবে না। আসলে সতীশ তখনও পঞ্চায়েতে আসতে পারেনি, কারণ গতকাল রাতেই তাকে বেশ কয়েকজন মেরে আহত করে ফেলেছিল, অজ্ঞান করে ফেলেছিল। একটু পরে সতীশ সেখানে চলে আসে। এদিকে সতীশ সেখানে আসার পরে টিভি চুরি সেই বিষয়টা যখন অস্বীকার করে, তখন রাজাপ্পার বাবা একটা প্রমাণ দেয় যে সতীশই সেই কাজটা করেছে। শারদা যে মুভিটি পছন্দ করত, সেই মুভির ক্যাসেটটাই টিভি কুমারের কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল, আর সেটা চুরি করেছিল সতীশ। এটা রাজাপ্পার বাবা সেখানে প্রমাণ করে দেয়। আর রাজাপ্পার বাবা বলে, সতীশ যদি একটা টিভি ক্যাসেট চুরি করতে পারে, তাহলে টিভি কেন চুরি করতে পারবে না? এদিকে সতীশ বলে সে কারো টিভি চুরি করেনি। গতকাল রাতে উল্টো কয়েকজন লোক তার উপরে হামলা করেছিল। তাকে প্রচণ্ড মারধর করায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার অবস্থা দেখে বেশ কয়েকজন গ্রামবাসী বিশ্বাস করলেও বেশিরভাগ মানুষই সতীশের কথা বিশ্বাস করে না। সবাই ভাবে সতীশ হয়তোবা নিজেকে নির্দোষ রাখার জন্য নাটক করছে। এদিকে পঞ্চায়েতের প্রধান ছিল রামচন্দ্র। সেখানে রামচন্দ্র তখন একটা ফয়সালা শোনায়। রামচন্দ্র বলে, সতীশকে 14 দিন সময় দেওয়া হলো। এই 14 দিনের মধ্যে সতীশকে রাজাপ্পার টিভি ফেরত দিতে হবে, আর নয়তোবা টিভি যত টাকা দিয়ে কেনা হয়েছিল তার সমপরিমাণ টাকা রাজাপ্পাকে ফেরত দিতে হবে। যদিও রাজাপ্পা সেই টিভিটা কিনেছিল 10,000 টাকা দিয়ে, কিন্তু পঞ্চায়েতে বলে সেই টিভিটার দাম 14,000 টাকা। অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার সবাই করতে জানে। এদিকে রামচন্দ্র যে ফয়সালাটা শুনিয়েছিল সেটারও একটা কারণ ছিল, সেটার পেছনেও একটা রহস্য লুকিয়েছিল, সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে রামচন্দ্র আরো বলে, সতীশ যদি 14 দিনের মধ্যে রাজাপ্পাকে টিভি ফেরত দিতে না পারে অথবা টাকা ফেরত দিতে না পারে, তাহলে সতীশের বাড়ি রাজাপ্পার নামে লিখে দিতে হবে। এতে রাজাপ্পা খুশি হয়। অন্যদিকে সতীশও এই রায়টা মেনে নেয়, কারণ তার সময় দরকার ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার আর সেই টিভিটাকে খুঁজে বের করার। এদিকে পঞ্চায়েত থেকে যখন রাজাপ্পা এবং তার পরিবারের লোকেরা ফিরে আসে, রাজাপ্পার বাবা শারদাকে বলতে থাকে, তুমি তো সেই চোরটার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতে, এখন দেখো সেই চোর তোমাদের বাড়ি থেকেই টিভিটা চুরি করে নিয়ে গেছে। তখন শারদা একটু নাটক করতে থাকে, ছি ছি, ওই চোরকে আমি ভালোবাসতে যাব কেন? সেখানে শারদা সতীশের ব্যাপারে বেশ কিছু নেগেটিভ কথা বলে, যাতে করে রাজাপ্পা বিশ্বাস করে নেয় যে শারদা আর সতীশের মধ্যে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সিদ্ধা অন্য এক প্ল্যান করে। সে চাইছিল রাজাপ্পা এবং রাজাপ্পার বাবার মনে বিষ ঢেলে দেওয়ার। এই জন্য সে একটা বাচ্চাকে হায়ার করে আর তার পকেটে একটা চিঠি দিয়ে বলে, তুমি শারদার কাছে চলে যাবে আর তাকে যে বলবে এই চিঠিটা তোমাকে সতীশ দিতে বলেছে এবং শারদাকে পাহাড়ে দেখা করতে বলেছে। আর এই কাজটা করার জন্য সিদ্ধা সেই বাচ্চা ছেলেটাকে 25 পয়সা ঘুষও দেয়। দেখা যায় ছেলেটা লুকিয়ে শারদার কাছে চলে আসে।
চিঠিটা দেয় আর এতে সারদা খুশি হয়ে তাকেও 25 পয়সা দেয়। এরপর এই বাচ্চা ছেলেটা যখন আবারও ফিরে আসছিল তখনই সিদ্ধায়ের অন্য একজন লোক রাজাপ্পার বাবাকে উস্কে দেয় আর বলে, দেখুন নিশ্চয়ই এই ছেলেটাকে হয়তোবা সতীশ পাঠিয়েছে। এতে করে রাজাপ্পার বাবা ছেলেটাকে ধরে ধমকায়। ছেলেটা ভয়ে সবকিছু বলে দেয়। রাজাপ্পাও বিষয়টা জেনে যায়। এছাড়া সেখানে একটা চিঠিও পায়। আসলে সারদাও সতীশকে একটা চিঠি দিয়েছিল সেই ছেলেটার মাধ্যমে। সেটা পড়ার পরে তারা বুঝতে পেরে যায় যে তারা একে অপরকে ভালোবাসে। রাজাপ্পার বাবা রাজাপ্পাকে বলতে থাকে, তুমি তো বলেছিলে সেই দিন যে ওদের মধ্যে কিছু নেই, আমাকে থামিয়েছিলে, এখন দেখলে তোমার বোন একটা চোরের সাথে প্রেম করছে। এদিকে সারদা যখন বুঝতে পারে সবকিছু জানাজানি হয়েই গেছে, রাজাপ্পা যখন তাকে জিজ্ঞেস করে, সারদা বলে হ্যাঁ, সে সতীশকে ভালোবাসে, তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, আর যদি বিয়ে করতেই হয় সে সতীশকেই বিয়ে করবে, তারা যাই করুক না কেন। রাজাপ্পা প্রচন্ড রেগে যায়, তার বোনকে নিয়ে চলে আসে সতীশের বাড়িতে আর বলে, দেখুন আন্টি, আপনার ছেলে আমার বোনকে কিছু একটা তো করেছে, যার ফলে আমার বোন জিদ ধরে বসে রয়েছে সে বিয়ে করলে সতীশকে বিয়ে করবে। এখন ধরুন আপনার একটা মেয়ে রয়েছে, আপনি কি জেনে শুনে আপনার মেয়েকে কোনো চোরের সাথে বিয়ে দেবেন? জানি আপনি সেটা কখনোই করবেন না, তাহলে ভাবুন তো আমি কি করে করি। তাই আমি চাই আপনি আপনার ছেলেকে বোঝান যেন সে আমার বোনের পিছু ছেড়ে দেয়। রাজাপ্পা তার বোনকে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে যখন সতীশ বাড়িতে ফেরে, সতীশের মা তাকে প্রচন্ড মারধর করতে থাকে, কারণ সতীশের মাও বিশ্বাস করছিল না যে সতীশ টিভিটা চুরি করেনি। সতীশ যখন বারবার বলছিল যে সে সত্যি টিভিটা চুরি করেনি, তখন সতীশের মা তাকে বলে, ঠিক আছে, তুমি যদি টিভিটা চুরি করে নাই থাকো, পঞ্চায়েতের দেওয়ার সময় মতো সেই টিভিটা রাজাপ্পাকে ফেরত দিয়ে দাও, তাহলেই আমি তোমার সাথে কথা বলবো। সতীশ রেগে সেখান থেকে চলে আসে আর তার এক বন্ধুর সাথে কথা বলে, যেখানে তারা টাকার বিষয় নিয়ে কথা বলছিল। সতীশের বন্ধু বলছিল, তুমি টেনশন করো না, আমরা যে করেই হোক টিভির টাকাটা ম্যানেজ করে নেব। সতীশ বলে, টিভির টাকা না হয় ম্যানেজ করলাম, সেটা আমি পরিশোধও করে দিলাম, কিন্তু তাতে কি হবে? সবাই ভাববে টিভিটা হয়তো আমি চুরি করেছি আর সেটা বিক্রি করে দিয়ে এখন রাজাপ্পাকে সে টাকা ফেরত দিচ্ছি। আমার উপরে যে চোরের বদনাম লাগানো হয়েছে সেটা তো ঘুচে যাবে না, গ্রামবাসীরা আমাকে চোর হিসেবেই জানবে। তাই এই কাজটা আমি কখনোই করব না, যে করে হোক সেই টিভিটা আমি খুঁজে বের করব, কে চুরি করেছে সেটা খুঁজে বের করব। সতীশের বন্ধু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সেটাই করতে হবে। এরপরেই তারা চলে আসে গ্রামের মন্দিরের কাছে। সতীশ আর তার বন্ধুরা সেখানে আসে আর পূজারীকে তাদের সমস্যার কথা বলে, অর্থাৎ দেবীকে। আর সেই দেবী যখন পূজারীর উপরে ভর করে তখন সেই পূজারী বলে, তোমরা নর্থের দিকে যাও, অর্থাৎ উত্তরেই তোমাদের সমস্যার সমাধান রয়েছে। সতীশও সেই দিকে আসতে শুরু করে আর সেদিকে সেই টিভি কুমারের দোকানটাও ছিল। সেই দিকে যখন সে আসতে শুরু করে সে দেখতে পায় এই টিভি কুমারের দোকানে এসেছিল রামচন্দ্র, আর রামচন্দ্র সেখানে টিভি কুমারের সাথে কিছু কথা বলে আবার তার গ্রামে ফিরে যায়। সতীশ এটা দেখার পরে তার কাছে সন্দেহজনক মনে হয়, এই জন্যই টিভি কুমারকে একটু পাশে ডেকে জিজ্ঞেস করে রামচন্দ্র তার কাছে কেন এসেছিল। তখন রামচন্দ্র আমতামতা করে বলে, আরে তেমন কিছু নয়, আমি তাকে ডেকেছিলাম আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আর তখনই টিভি কুমারের কথা শুনে আমরা বুঝতে পারি হয়তোবা সে মিথ্যে বলছে, কিছু লুকাচ্ছে সতীশের কাছে থেকে। এরপরেই সতীশ টিভি কুমারকে জিজ্ঞেস করে তার গ্রামে থাকা যে টিভিটা চুরি হয়ে গেছে সেটা কি এখানে কেউ বিক্রি করতে এসেছিল কিনা। টিভি কুমার বলে, না, কেউ ওই ধরনের টিভি বিক্রি করতে আসেনি। এরপরেই সতীশ বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়িতে চলে যায় যেখানে টিভি ছিল, আর সেই টিভিগুলো যে লুকিয়ে লুকিয়ে চেক করত। আসলে রাজাপ্পা যখন টিভিটা কিনে এনেছিল, সারদা তখন সেই টিভির ভিতরে এস অক্ষরটা লিখে রেখেছিল, এস এর সারদা আর এস এর সতীশ। আর এই জন্য সতীশ সেই ধরনের টিভি খুঁজতে শুরু করে যেটার ভেতরে এস অক্ষর লেখা ছিল, কিন্তু কোনো বাড়িতেই সেই ধরনের টিভি সতীশ খুঁজে পায় না। এদিকে একদিন খুব ভোরে রামচন্দ্র কোথাও যাবার উদ্দেশ্যে বের হয়, আর বের হবার আগে তার স্ত্রীকে বলে, আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা যেন কেউ না জানে, জানলে মান সম্মান শেষ হয়ে যাবে, তোমার পেট থেকে যেন কোনোভাবেই এই কথাটা ফসকে না যায়। এভাবে সে তার স্ত্রীকে সাবধান করে দিয়ে সে তার বাইক নিয়ে বের হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই রামচন্দ্র চলে আসে সেই টিভি কুমারের কাছে, এবং সেখানে তারা দুইজন কিছু কথা বলছিল, কিন্তু কি কথা বলে সেটা শোনানো হয় না। ওই সময়টাতে রামচন্দ্রকে দেখা যায় অনেক বেশি রেগেছিল। যাই হোক, কিছুক্ষণ পরে যখন সে আবারও ফিরে আসে তার সাথে দেখা হয় গণেশ, আর এই গণেশ হচ্ছে সিদ্ধায়ার বাবা। রামচন্দ্র দেখা যায় গণেশকে তার বাইকের পেছনে বসিয়ে নিয়ে আসতে শুরু করে। আসার সময় গণেশ রামচন্দ্রকে বলে, আমার ছেলে সিদ্ধায়া সারদাকে অনেক পছন্দ করে, আর তুমি তো জানোই আমার একটা মাত্রই ছেলে, আমার সব সম্পত্তি আমার ছেলেই পাবে, তাই রাজাপ্পার বোন সুখেই থাকবে। তুমি যদি একটু বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে তাহলে খুব ভালো হতো। ঠিক তখনই দেখা যায় ওই দিক দিয়ে রাজাপ্পা যাচ্ছিল। রামচন্দ্র তো আগে থেকেই রাজাপ্পাকে হিংসে করত,
তার উপরে রেগেছিল আর এই জন্য সেটারই সুযোগের সদ্ব্যবহার করে। বলে, তোমার বোনকে তাড়াতাড়ি বিয়ে দাও, নয়তো দেখবে কোন দিন সেই চোরের সাথে পালিয়ে গেছে, তখন তোমার মুখে চুনকালি পড়ে যাবে। এ থেকে সিদ্ধায়ের সাথে সারদাকে বিয়ে দিয়ে দাও, আর এতেই তোমার ভালো হবে। নয়তোবা তোমার বোন একজন চোরের সাথে প্রেম করছে, এটা জানার পরে সারদাকে বিয়েই বা কে করবে। রামচন্দ্রর কাছে এভাবে অপমানিত হওয়ার পরে প্রচণ্ড রেগে যায় রাজাপ্পা। আর সে বুঝতে পারে রামচন্দ্র তাকে অপমান করলেও যেটা বলেছে ঠিকই বলেছে। এই জন্য সে রেগে বাসায় চলে আসে। বাসায় এসে সারদাকে বলে, তোমার বিয়ে আমি সেই সিদ্ধায়ের সাথে ঠিক করেছি। এটা শোনার পরে অবাক হয়ে যায় সারদা আর বলে, ওর মতো ছেলেকে কে বিয়ে করবে, ওকে আমার একটুও ভালো লাগে না। রাজাপ্পা বলে, ভালো লাগবে কি করে, তোমার তো ভালো লাগে সেই চোরকে। আমি সিদ্ধায়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে আমি নিজে সুইসাইড করব। কিন্তু তারপর সারদার রাজি হয় না। এরপরে রেগে গিয়ে রাজাপ্পা ইলেকট্রিসিটি টাচ করে ফেলে। এতে সে বড় ধরনের একটা শক খায়, কিন্তু রাজাপ্পার বাবা সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সারদার হাতে আর কোনো পথ খোলা ছিল না, যার ফলে সে বিয়েতে রাজি হয়ে যায়। আর এতে করে পরের দিনই সারদার বিয়ের ব্যবস্থা করা হয়, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করা হয়। এটা খবর পেয়ে সতীশ সেখানে চলে আসে, হাঙ্গামা করতে থাকে, ঝামেলা করে। তখনই রাজাপ্পা রেগে গিয়ে বলে, তুমি যে চোর নও সেটা আগে প্রমাণ করো নিজে। তুমি যদি এটা প্রমাণ করতে পারো আমি নিজে সারদাকে তোমার হাতে তুলে দেব। অন্যদিকে সতীশ সারদার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সারদা তো বাধ্য হয়ে চুপচাপ কিছুই বলে না, নিজ দিকে তাকিয়ে থাকে, কারণ তার হাতে আর কোনো পথই খোলা ছিল না। সতীশ বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। তার মনটা বেজায় খারাপ হয়ে যায়। এখন সে নিজেকে নির্দোষ প্রমাণ কি করে করবে, কোনো উপায় তো খুঁজে পাচ্ছে না, কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। এরপরে হঠাৎ করে সেখান থেকে আসার সময় সে একটা স্যান্ডেল দেখতে পায়, যার অর্ধেকটাই মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল। স্যান্ডেলটা দেখার সাথে সাথেই সতীশের মনে পড়ে যায় শিবরাত্রির সময় যখন সে এবং সারদা একসাথে সময় কাটাচ্ছিল। পাশের গ্রামেরই 3জন ছেলে তাদেরকে ইপটিজিং করেছিল। সতীশ যখন তাদেরকে প্রচন্ড মেরেছিল তারা পালিয়ে যাচ্ছিল, আর সেই দৌড়ানোর সময় তাড়াহুড়ো করেই একজনের এক পায়ের স্যান্ডেল পড়ে গিয়েছিল, অর্থাৎ দৌড়াতে গিয়ে তার পায়ে থেকে স্যান্ডেলটা খুলে গিয়েছিল। আর ঠিক যেই দিন রাজাপ্পার টিভি চুরি হয়ে গিয়েছিল এবং সতীশের উপরে হামলা হয়েছিল, যদিও তার মুখ বাঁধা ছিল কিন্তু সে টের পেয়েছিল সেখানে 3 থেকে 4 জন লোকই ছিল যারা তাকে মারছিল। এছাড়া যখন তারা পালাচ্ছিল দৌড়ে, তখন একজনের পায়ে থেকে স্যান্ডেল খুলে গিয়েছিল। সতীশের মনে হতে থাকে শিবরাত্রির দিনে সে যে 3 জনকে মেরেছিল সেই 3 জনই ওই দিন রাতের বেলা তার উপরে হামলা করেছে এবং হয়তোবা টিভি চুরির সাথেও তাদের কোনো সম্পর্ক রয়েছে। সতীশ সেই গ্রামে চলে যায়, সেই 3 জনকে খুঁজে বের করে যারা একটা গাছের নিচে বসে কাঠ খেলছিল। সেই 3 জন সতীশকে দেখে ফেলে আর তারা ভয় পেয়ে যায় যে সতীশ হয়তোবা জেনে গেছে সেই দিন রাতে যে তারাই তার উপরে হামলা করেছিল। এই জন্য তারা 3 জন পালাতে শুরু করে, সাইকেল নিয়ে পালাতে শুরু করে। সতীশও তাদের 3 জনকেই ফলো করতে শুরু করে। বেশ লম্বা চেজিং এর পরে সতীশ তাদেরকে ধরতে পারে এবং তাদেরকে সে মারতে শুরু করে। প্রচন্ড মারধর করার পরে সতীশ তাদেরকে জিজ্ঞেস করে টিভির ব্যাপারে। তখন একজন বলে, হ্যাঁ আমরা সেই রাতে গিয়েছিলাম টিভিটা চুরি করতে, কিন্তু দরজা একটু ফাঁক দিয়ে দেখতে পাই তখন রাজাপ্পা জেগে রয়েছে, আর এই জন্য বাধ্য হয়ে তখন আমরা ফিরে এসেছিলাম। এদিকে দেখা যায় আবারও পঞ্চায়েত বসেছে। আসলে সতীশকে যে 14 দিন সময় দেওয়া হয়েছিল সেটার আজকে শেষ দিন। এদিকে সতীশ এখনো সেই টিভিটা খুঁজে বেড়াচ্ছে। তখনই হঠাৎ করেই তার একটা কথা মনে পড়ে। আসলে টিভিটা যখন আনা হয়েছিল তার আগে সতীশ সারদাকে তার পছন্দের একটা মুভির ক্যাসেট দিয়েছিল, আর সেখানে সেই ক্যাসেটের ছোট্ট একটা ছবি দিয়েছিল। সারদা খুব শখের বশেই টিভিতে সেই ছোট্ট ছবিটা লাগিয়ে রেখেছিল। আর এই কয়েকদিন যখন সে টিভি খুঁজছিল, একদিন এরকমই পোস্টার লাগানো একটা টিভি একজন লোককে নিয়ে যেতে দেখেছিল। সতীশ যখন সেই লোকটাকে টিভির ব্যাপারে জিজ্ঞেস করেছিল, লোকটা বলেছিল সে টিভি কুমারের দোকান থেকেই এই টিভিটা ভাড়া নিয়ে যাচ্ছে। এরপরেই সতীশ চলে যায় টিভি কুমারের দোকানে এবং তাকে মারধর করে এবং হুমকি দিয়ে জিজ্ঞেস করে সেই টিভিটা কোথায়। অবশেষে রাজাপ্পার টিভি অর্থাৎ সেই পোস্টার লাগানো টিভিটা খুঁজে পায়। তখন সতীশ তাকে জিজ্ঞেস করে এই টিভিটা এখানে এনে তাকে কে দিয়েছে। এরপরেই সিন কাট হয়ে যায়। দেখা যায় সতীশ সিদ্ধিয়াকে মারতে মারতে সেই পঞ্চায়েতে সেখানে নিয়ে আসে। গণেশ তার ছেলের এই অবস্থা দেখে সতীশকে বলতে থাকে, তোমাকে বলা হয়েছিল 14 দিনের মধ্যে টিভিটা নিয়ে আসতে, কিন্তু তুমি সেটা না করে আমার ছেলেটাকে মারতে মারতে এখানে কেন নিয়ে এসেছো। তখন সতীশ বলতে থাকে যে কেন সে সিদ্ধায়াকে মেরেছে। আসলে এই পঞ্চায়েতের জন্যই সে টিভিটা সে নিয়ে আসছিল রাজাপ্পাকে ফেরত দেওয়ার জন্য। আর এই বিষয়টা সিদ্ধায়া কোনোভাবে খবর পেয়ে যায়। এজন্য সিদ্ধায়া তার লোকদের নিয়ে সতীশকে আটকে ফেলতে চেয়েছিল, কারণ সতীশ যদি টিভিটা নিয়ে সেই পঞ্চায়েতে চলে আসে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলে
তাহলে সিদ্ধায়ের সাথে শারদার বিয়েটা হবে না। কিন্তু সতীর সাথে প্রচন্ড রেগে গিয়েছিল আর সেই টিভিটাকে অনেক কষ্টে রক্ষা করে। সিদ্ধায় এবং তার লোকেরা সেই টিভিটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সতীশ সেটা হতে দেয়নি। সেই লোকগুলোকে মেরে উল্টো টিভিটাকে রক্ষা করে এবং সিদ্ধাকে এখানে নিয়ে এসেছে। সবাই রাজাপ্পার টিভিটা দেখার পরে অবাক হয়ে যায়। সবথেকে বেশি অবাক হয় রামচন্দ্র। আর রামচন্দ্র সতীশকে জিজ্ঞেস করে এই টিভিটা সে কোথায় থেকে পেল। তখন সতীশ যা হয়েছে সেটা বলতে শুরু করে। সতীশ যখন টিভি কুমারকে মারধর করে জিজ্ঞেস করছিল যে সেই টিভিটা কে বিক্রি করেছে, তখন সতীশ একজন বৃদ্ধ লোকের নাম বলে। সতীশ সেই বৃদ্ধ লোকের খোঁজে অন্য গ্রামে চলে যায়। আসলে ওই গ্রামের ওই বৃদ্ধ লোকটাই টিভি কুমারের কাছে রাজাপ্পার সেই টিভিটা বিক্রি করেছে। সতীশ তাদেরকে খুঁজে বের করেছে আর সেই বৃদ্ধ দম্পতিকে সতীশ তার সাথে সেই পঞ্চায়েতে নিয়েও এসেছিল। তখন পঞ্চায়েতের সবাই জিজ্ঞেস করে তারা এই টিভিটা কোথায় পেল, তাদেরকে কে দিয়েছে। তখন সেই দম্পতি একজনের দিকে আঙুল তোলে, সেটা আর কেউ নয়, ইলাম্মা। আর এই বৃদ্ধ দম্পতি হচ্ছে ইলাম্মার বাবা মা, অর্থাৎ ইলাম্মাই টিভিটা চুরি করে তার বাবা মাকে দিয়েছিল আর তারা টিভি কুমারের কাছে সেটা বিক্রি করেছিল। গ্রামের সবাই হতবাক হয়ে যায়, কথা বলাবলি করতে শুরু করে। এরপরে রামচন্দ্র ইলাম্মাকে জিজ্ঞেস করে এটা তুমি কেন করলে, নিজের ঘরেই তোমাকে কেন চুরি করতে হলো, কি এমন কারণ ছিল। ইলাম্মা তখন দুঃখী হয়ে বলতে থাকে যেদিন থেকে সেই টিভিটা আমাদের ঘরে এসেছিল গ্রামবাসীরা খুশি ছিল, তারা সবসময় এসে মুভি সিরিয়াল দেখত, কিন্তু সেই দিন থেকে আমি আমার হাজব্যান্ড একটা দিনের জন্য ঠিকঠাকভাবে ভালোভাবে কথা বলতে পারিনি। রাজাপ্পাও এই বিষয়টা নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, যার ফলে সে তার সব রাগ আমার ওপরে ছাড়ত। টিভি আমাদের বাড়িতে আসার আগে আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, এমনকি রাজাপ্পা আমাকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু সেই টিভি আসার পরে থেকে আমাদের মধ্য থেকে ভালোবাসাটা উধাও হয়ে যায়। এমনকি রাজাপ্পা ছোট ছোট বিষয় নিয়ে আমার উপরে রাগ করতে থাকে, আমার গায়ে পর্যন্ত হাত তুলতে থাকে। আমাদের সেই কষ্টটা গ্রামবাসীরা কখনোই বোঝেনি। তারা সারা দিন রাত আমাদের বাড়িতেই থাকতো, টিভি দেখত। আমাদের পার্সোনাল লাইফ বলে যে একটা লাইফ ছিল সেটা তারা ভুলেই গিয়েছিল। এছাড়া আমার এই কষ্টের কথা বলার মতো কোনো মানুষও ছিল না, কাউকেই আমি বলতে পারছিলাম না। এই জন্য সেই টিভিটা আমি চুরি করেছিলাম এবং আমার বাবা মাকে দিয়ে দিয়েছিলাম। অবশেষে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পারে, এমনকি সতীশ যে নির্দোষ সেটাও তারা বুঝতে পারে। অন্যদিকে ইলাম্মা কত কষ্টে সেই টিভিটা নিজের বাড়ি থেকে চুরি করিয়েছিল সেটাও তারা বুঝতে পারে। রামচন্দ্র তখন রাজাপ্পাকে বলে এই সতীশ তোমার স্ত্রী এবং তোমার বাড়ির সম্মান রক্ষা করেছে, সেই টিভিটাকে বাঁচিয়েছে যেটা নষ্ট করে ফেলতে চেয়েছিল সিদ্ধায়া। যে তোমার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে সে কি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারবে না? তাই আমার মনে হয় শারদার জন্য সতীশই উপযুক্ত পাত্র। সতীশের মা অনেক খুশি হয়। অন্যদিকে রাজাপ্পা এবং তার পরিবারও অবশেষে রাজি হয়ে যায় শারদার সাথে সতীশের বিয়ে দেবার জন্য। এদিকে রামচন্দ্র সেখানে আরও একটা ফয়সালা শোনায়। এখন থেকে সপ্তাহে শুধুমাত্র শুক্র এবং শনিবার শুধুমাত্র 2 দিন রাজাপ্পার বাড়িতে গ্রামবাসীরা টিভি দেখতে যেতে পারবে, বাকি 5 দিন তারা যেতে পারবে না। এখন জানা যাক রামচন্দ্র সেই বিষয়গুলো কেন করেছিল, অর্থাৎ লুকিয়ে টিভি কুমারের সাথে দেখা করতে যাওয়া, তার স্ত্রীকে কোনো একটা বিষয় গোপন করার কথা, এছাড়া সতীশকে টিভি খোঁজার জন্য 14 দিনের একটা লম্বা সময় দেওয়া। এগুলোর পেছনের কারণ একটাই ছিল। আসলে রামচন্দ্র যখন জানতে পারে যে রাজাপ্পার বাড়ি থেকে টিভিটা চুরি হয়ে গেছে, তখন তার সামনে আরও একটা সুযোগ চলে আসে। সতীশ যেন খুব তাড়াতাড়ি করে রাজাপ্পার টিভিটা ফিরিয়ে দিতে না পারে বা রাজাপ্পা আবার যেন সেটা কিনতে না পারে, এই জন্য সে সতীশকে 14 দিনের একটা লম্বা সময় দেয়। আর এই ফাঁকে সে তার একটা জমি বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে। রামচন্দ্রের উদ্দেশ্য ছিল সেই জমি বিক্রির টাকা দিয়ে সে আবারও গ্রামে নতুন একটা টেলিভিশন কিনে নিয়ে আসবে। এই জন্যই সে টিভি কুমারের সাথে কথা বলছিল, কিন্তু টিভি কুমারের কাছে তখন কোনো টিভি অ্যাভেলেবেল ছিল না, এই জন্য সে রেগেছিল। রামচন্দ্র চেয়েছিল এই সুযোগে গ্রামে যদি আবারও সে টিভি নিয়ে আসে, গ্রামের মানুষ রাজাপ্পাকে বাদ দিয়ে তাকে নিয়ে কথা বলতে শুরু করবে। আর এটাই ছিল রামচন্দ্রের উদ্দেশ্য। এরপরে একদিন রামচন্দ্রের শালা ইলাম্মাকে বলতে থাকে এত ভারী একটা টিভি রাতের বেলা তুমি কিভাবে উঠিয়ে নিয়ে আসলে? ইলাম্মা বলে আসলে এই গ্রামেই পরিচিত আমার 2 জন লোক রয়েছে যারা আমাকে সেই টিভিটা সেখান থেকে নিয়ে যেতে সাহায্য করেছিল। এদিকে অবশেষে সতীশ আর শারদার বিয়ে হয়ে যায় আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিটা আমাদেরকে 1996 সালে সেই সাদা কালো দিনগুলোতেই
ফিরিয়ে নিয়ে যায় না, বরং আমাদের অনেক ভালো একটা শিক্ষা দিয়ে যায়। মুভিতে দেখা যায় সামান্য একটা টিভির জন্য কিভাবে শান্ত একটি গ্রামের মানুষের ভেতর থেকে বের হয়ে আসে ইগো, হিংসা আর সন্দেহ। আসলে প্রযুক্তি যখনই আমাদের জীবনের নতুন কোনো পরিবর্তন নিয়ে আসে, ঠিক তখনই হয়তো আমরা আমাদের অন্য কোনো মানবিক একটা দিক হারিয়ে ফেলি। এদিকে সতীশের ওপরে যখন সবাই চোরের অপবাদ দিয়েছিল, দেখা যাচ্ছিল সে সেখানে শুধুমাত্র একাই দাঁড়িয়েছিল। এমনকি সতীশের মাও নিজের ছেলেকে বিশ্বাস করেনি, কিন্তু সতীশ নিজের উপরে বিশ্বাস রেখেছিল। ঠিক তেমনি বিপদে পড়লে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আপনার নিজের উপরে বিশ্বাস রাখাটা জরুরি। অন্যদিকে রাজাপ্পা চেয়েছিল নিজের টাকা এবং সম্পত্তি দিয়ে গ্রামের প্রধান হতে, সবার ভালোবাসা জয় করতে, কিন্তু সেটা হয়তোবা সে পারেনি। উল্টো সেই টিভিটা তার এবং তার স্ত্রীর মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। আসলে আধুনিক যুগেও টিভি ছাড়াও এমন অনেক প্রযুক্তি বা বস্তু রয়েছে যেটা আমাদের সম্পর্কের মাঝে দেয়াল তুলে দেয়, যার ফলে আমরা একে অপরের প্রতি সম্মান হারিয়ে ফেলি। আর এটাই ছিল এই মুভির মূল উদ্দেশ্য। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।